হ্যালো স্টুডেন্ট, আমি পুলক। আজ তোমাদের জন্য আবার একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকের যে বিষয়বস্তুটা হলো পরিমিতির একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক অধ্যায়, সেটি হলো গোলক। আজকে গোলকের অঙ্কগুলো করব। গোলকের সম্বন্ধে যত রকম কনসেপচুয়াল টপিকগুলো ছিল আমি আগের ভিডিওতে আপলোড করে দিয়েছি। আজকে গোলকের শুধুমাত্র অঙ্কগুলো করব। আশা করছি ভিডিওটা কনসেপচুয়াল হবে এবং তোমরা বুঝতে পারবে এবং ভিডিওটা পুরো দেখবে। আজকের ভিডিওর যে প্রথম অঙ্কটা সেটা দেখা যাক। বলেছি যে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলো বেলুনটির পূর্বে ও পরের সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। কি সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে মানে কি, আমরা যদি কোনো রকম মেলায় যাই দেখতে পাবে যে অনেক লোকেরা বেলুন বিক্রি করে। তোমরা একটু ফলো করে দেখো যে বেলুন যখন ফোলাবার পূর্বে বেলুনের ব্যাস কিন্তু আলাদা হয় বা ব্যাসার্ধ আলাদা হয়। বেলুন ফোলাবার পরে তার আকার এবং আয়তন দুটোই বেড়ে যায় এবং তার ব্যাস ও ব্যাসার্ধ দুটোই গিয়ে বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে এই অঙ্কটা মানে ধরো বেলুন ফোলাবার পূর্বে যে আয়তনটা থাকে বা সমগ্র তলের ক্ষেত্রফলটা থাকে, বেলুন ফোলানোর পরে সেই সমগ্র তলের ক্ষেত্রফল একই থাকে না। ওকে, তো এবারে এইখানে যে বলেছে দেখো, তাহলে আমরা এখানে পাক্কা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে আমাদের এখানে কি বলতো, সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্রটা ছিল আমি একবার আলোচনা করে দিই। গোলকের যত রকম সূত্রগুলো আছে একবার আলোচনা করে দিই। এখানে প্রথম হচ্ছে সমগ্র তলের যে ক্ষেত্রফল ছিল সেটা ছিল 4 পাই আর স্কয়ার। ওকে, সমগ্র তলের ক্ষেত্রফল কি ছিল 4 পাই আর স্কয়ার এবং আয়তন কি ছিল 4/3 পাই আর কিউব। 4/3 কত পাই আর কিউব। ওকে, তাহলে এবার এটা গোলক হলো। অর্ধগোলকের ক্ষেত্রে ধরো এখানে 2 পাই আর স্কয়ার। 2 পাই আর স্কয়ারটা কি সমগ্র তলের ক্ষেত্র। ওকে, এটা কি 2 পাই আর স্কয়ারটা কি সমগ্র তলের ক্ষেত্রফল। এবার তেমনই অর্ধগোলকের আয়তন কত 2/3 পাই আর কিউব। ঠিক আছে, এটা কি গোলকের অর্ধগোলকের আয়তন। এটা কি অর্ধগোলকের আয়তন। ওকে, এটা কি অর্ধগোলকের আয়তন। বুঝতে পেরেছো? এবারে আমরা শুধু সমগ্র তলের ক্ষেত্রফলে ফেলবো, আমাদের অঙ্ক হয়ে যাবে। এবার এখানে মূল বিষয়টা হলো অনুপাত বের করতে বলেছে। মানে দুটো গোলকের যে সমগ্র তলের ক্ষেত্রফল তৈরি হবে সেই দুটো যদি ভাগ করে দিই তাহলে আমাদের অনুপাত বেরিয়ে যাবে। তো আমরা ওটাই করবো এখন। এবারে আমরা যেটা লিখব সেটি হলো যে পূর্বে গ্যাস বেলুনের ব্যাসার্ধ হলো কত 7 সেন্টিমিটার। ওকে, পূর্বে কি ছিল 7 সেন্টিমিটার ছিল, তাহলে পরে কত হবে, অতএব পরে গ্যাস বেলুনের যে ব্যাসার্ধটা কত ছিল 21 সেন্টিমিটার। তাহলে আমরা কি বুঝলাম যে পূর্বে গ্যাস বেলুনের যে ব্যাসার্ধ ছিল সেটা 7 সেন্টিমিটার এবং পরে সেই গ্যাস বেলুনের ব্যাসার্ধ কত হলো 21 সেন্টিমিটার। তাহলে এবার অতএব পূর্বে গ্যাস বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে পূর্বে গ্যাস বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, জাস্ট এখানে লিখে দাও 4 পাই আর স্কয়ার মানে কত 7 তার স্কয়ার। মানে কি এই যে 7টা কি ব্যাসার্ধ, তাহলে 7 এর স্কয়ার। আমাদের সূত্র কি ছিল 4 পাই আর স্কয়ার, মানে এখানে 8টা কত 7, তাই এটা কি হলো 7 এর স্কয়ার হলো। তাহলে পরেও আমরা বের করবো ওই যে পরে যে গ্যাস বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল ছিল সেটা বের করবো। অতএব পরে গ্যাস বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে 4 পাই
21 স্কোয়ার মানে কারণ এখন 21টা দেখো 21 স্কোয়ার মানে 21টা কত এখন আর, ওকে 21টা কি আর স্মল আর, তাই 21টা কি তার স্কোয়ার হলো, কারণ 21টা কি পরে গ্যাস বেলুনের ব্যাসার্ধ, তাই এখানে 21 এর স্কোয়ার। এবারে আমি দুটো সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে গেছি, এবার শুধু আমাকে ওর অনুপাতটা বের করলেই হয়ে যাবে, মানে দুটোকে নিয়ে ভাগ দেবো, ভাগ দিলেই বেরিয়ে যাবে। তো দেখো কিভাবে করা হয়। বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, তাহলে 4 পাই আর স্কোয়ার মানে 7 এর স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই 21 তার স্কোয়ার। ওকে, তাহলে দেখো এটাকে এখান থেকে আমি 4 পাই কি করব কেটে দেবো, কারণ দুটো কাটাকুটি আছে তাই কেটে দেবো, ইকুয়াল টু 7 এর স্কোয়ার মানে কত 7 ইন্টু 7 ডিভাইডেড বাই 21 স্কোয়ার মানে কত 21 ইন্টু 21, তাহলে 7 3 21, 7 3 21। ওকে, তাহলে এটাকে লিখতে পারি 1/3 ইন্টু 3, ওকে 1/3 ইন্টু 3 কত 1/9। ওকে, তাহলে দেখো এটাকে লিখতে পারি 1:9, মানে আমাদের এইখানেই কি হলো, এটাই কি আনসার হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম যে বেলুনটির সমগ্রতলের ক্ষেত্রফল যদি পরীক্ষায় আসে তাহলে প্রথম সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করব এবং তাদের মধ্যে ডিভাইড দিলে কি হবে তাদের অনুপাত বেরিয়ে যাবে। তেমনি আমরা যদি এখানে সমগ্রতলের বদলে যদি এখানে আয়তন দেয়া থাকতো তখন আমরা কি করতাম, তখন আমরা দুটোর মধ্যে আয়তন বের করতাম, পূর্বের আয়তন এবং পরের আয়তন বের করতাম, বের করে এরকম দিয়ে ডিভাইড করলেই আমাদের কি হতো অনুপাত চলে আসতো। 2 এর দাগের অঙ্কটা দেখো, বলেছে একটি অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেন্টিমিটার পাত লাগে, ঠিক আছে বর্গ সেন্টিমিটার কি পাত লাগে। বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য আমাকে ফার্স্ট টাইম যে কোনো অঙ্কের পরিমিতির যে কোনো অঙ্ক সর্বপ্রথম কি বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে। ওকে, তাহলে আমরা যদি ব্যাসার্ধ বের করতে পারি তাহলে যে কোনো অঙ্কটাকে আমি সূত্রে ফেলতে পারি, ঠিক আছে। তাহলে সবার প্রথম আমি একটা অর্ধগোলক আঁকবো, সবার প্রথম কি করবো একটা অর্ধগোলক আঁকবো, ঠিক আছে। তো অর্ধগোলক যদি হয় তার সেইখানে দেখো এটাকে ধরলাম আমার স্মল আর, ঠিক আছে, এটাকে কি ধরবো একটা স্মল আর ধরবো, ঠিক আছে, এটা অর্ধগোলক। এবার বলেছে যে একটি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেন্টিমিটার পাত লাগে, মানে এই যে পুরো পাতটা এই যে পুরো পাতটা এতটুকু এবং এই যে পুরো কভারটা তৈরি করতে কত লাগে 127.2, ঠিক আছে, বর্গ সেমি পাত লাগে, বর্গ সেমি পাত লাগে, মানে এটাই তো বক্রতলের ক্ষেত্রফল। তাহলে দেখো আমরা প্রথম লিখব ধরি বাটিটির মুখের ব্যাসার্ধ কত আর কি সেন্টিমিটার, ওকে আর কি সেন্টিমিটার। ওকে, অতএব বাটিটির বক্রতলের ক্ষেত্রফল, ওকে, তাহলে বাটিটির বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল 4 পাই আর স্কয়ার, কিন্তু যেহেতু এটা অর্ধগোলক তাই কত হবে 2 পাই আর স্কয়ার, তাহলে এটা কত হবে 2 পাই আর স্কয়ার। ওকে, বুঝতে পারছো তো, অর্ধগোলক বলে 4 পাই আর স্কয়ার থেকে ডিভাইডেড বাই 2 করলে কত হবে 2 পাই আর স্কয়ার। তাহলে অতএব আমি যদি এইটাকে দেখো 2 পাই আর স্কয়ার ইকুয়াল টু 127.2, ওকে, আমি যদি করে দিই তাহলে এইখানে দেখো আর স্কয়ার ইকুয়াল টু
127 পূর্ণকে আমি যদি ভাঙি, দেখো তাহলে আমরা এই পার্টটাকে ভাঙবো। আমরা কি করব, আমরা এই পার্টটাকে ভাঙবো, মানে 127 পূর্ণ 2 এর 7 কি ছিল, নিয়ম কি ছিল যে 127 ইন্টু 7, ওকে, প্লাস কত 2 ডিভাইডেড বাই 7। তাহলে প্রথম 127 কে আমরা গুণ করব 7 দিয়ে। 127 কে যদি 7 দিয়ে গুণ করি কত হবে, 7 7 49 এর 9, হাতে 4, 7 দুগুণে 14, 4 18, 8, হাতে 1 হাতে 7 একে 8, তার সঙ্গে যদি প্লাস 2 করি কত পাবো, 9 2 11, 1 হাতে 1 9 8, তাহলে 8 9 1 ডিভাইডেড বাই কত 7, মানে এই পূর্ণটাকে ভাঙলে কত পাবো, 8 9 1 ডিভাইডেড বাই কত 7। তাহলে এখানে লিখে দাও, এখানে লিখে দাও 8 9 1 ডিভাইডেড বাই 7 ইনটু 2 পাই, ইনটু কত 2 পাই। ঠিক আছে, এই 2 পাইটা যদি এদিকে আনি, মানে ইকুয়ালের এই পাশে নিয়ে আসি, এই পাশে, তাহলে কি হবে, এটা 2 পাইটা কি হয়, নিচে নেবে ডিভাইড হয়ে যায়। তাহলে এবারে দেখো উপরে করছি ক্যালকুলেশনটা। তাহলে দেখো, তাহলে 8 9 1 ডিভাইডেড বাই 7 ইনটু 2 ইনটু 22 বাই 7, ওকে, কত 22 বাই 7। তাহলে দেখো 8 9 1 ডিভাইডেড বাই 7 ইনটু 22 ইনটু 2, আর এই যে সবার নিচে যে 7টা আছে, এই যে সবার নিচে যে 7টা আছে, এ কোথায় যায়, সবার ওপরে যায় না, যে সবার নিচে থাকে সে কোথায় যায়, সবার ওপরে যায়, তো তাই ওপরে কত হবে 7 হবে, ওকে। তাহলে দেখো এই সাথে কি হবে, কেটে যাবে। দেখো আমরা ডিভাইডেডের সময় শিখেছিলাম যে লাস্টে যদি 1 থাকে তাকে আমরা কি 3 7 11 এই সব দিয়ে কি আমি তাকে ডিভাইড করতে পারি, ঠিক আছে। তাই আমরা ডিভাইডেড একটা নিয়ম ছিল। তাই দেখো 22 কে যদি 11 কে যদি ভেঙে নিই 8 9 1 দিয়ে, দেখো আমরা কত পাই, তাহলে 11 8 11 কত 88, তাহলে এটা 1 1 আর কত 11, মানে এটা কত হবে, যদি আমি কাটি কত হবে 2, আর এটা কত হবে 81, ওকে। তাহলে আমার আলটিমেটলি কত পড়ে আছে, আলটিমেটলি পড়ে আছে দেখো ইকুয়াল টু 81 ডিভাইডেড বাই কত 4। আমাদের আগে কি ছিল, r স্কয়ার ছিল না, অতএব এগুলোতে r স্কয়ার দিয়ে দাও, আর এদিকে একটা বা লিখে দাও, অতএব r ইকুয়াল টু কত রুট ওভার 81 বাই কত 4 ইকুয়াল টু কত 9 বাই 2। আমরা কি করলাম, এই অঙ্কটাতে আমরা কি ব্যাসার্ধ বের করলাম, কিন্তু চেয়েছে কি ব্যাস চেয়েছে না, তাহলে কি চেয়েছে, আমাকে ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে না, লিখবো অতএব বাটিটির মুখের ব্যাস হলো কত, ব্যাস কত 2 ইন্টু 9/2, মানে এই 2 কেটে গেলে কত 9 সেন্টিমিটার, ওকে। এই 2টা কোথা থেকে আসলো, কারণ আমরা জানি যে ব্যাস ইকুয়াল টু দুটো কি ব্যাসার্ধ, মানে 2 আর, ঠিক আছে, আমরা কি জানি ব্যাস ইকুয়াল টু দুটো ব্যাসার্ধ মানে 2 আর, সেখান থেকে পেলাম 9 সেন্টিমিটার, এটাই কি এর আনসার হয়ে গেল। এবারে আমরা যে অঙ্কটা করবো সেটা 7 দাগের অঙ্ক করবো। 7 দাগের যে অঙ্কটা হলো, দেখো বলে যে একটি নিরেট গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার, তাহলে ওই গোলকটির, ঠিক আছে, কত ঘন সেন্টিমিটার লোহা আছে, ওই যে গোলকটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে, মানে একটা নিরেট গোলা বলেছে, সেই গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 2.1 সেন্টিমিটার, ওর মধ্যে কত ঘন সেন্টিমিটার লোহা আছে সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে, এবং তার হিসাব করে লিখি লোহার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এইখানে একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের এইখানে যে অঙ্কটা দিয়েছে, প্রথমের যে পার্টটা আছে ওটা কি আয়তন বের করতে বলেছে। আমি আর একটা জিনিস, শর্ট জিনিস বলে দিই,
যদি কোনো জায়গায় লেখা আছে যে ঘন সেমি, কি যদি কোনো জায়গায় লেখা থাকে ঘন সেমি, তাহলে মাথায় রাখবো বা এই যে ঘন কথাটা উল্লেখ আছে, কি 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 কথাটা উল্লেখ আছে, এই ঘন কথাটা, তাহলে আমাদের পাক্কা বের করতে হবে আয়তন। ঠিক আছে, যে চ্যাপ্টারই করি না কেন তখন বের করতে হবে কি আয়তন। ঠিক আছে, আর যদি বর্গ কথা লেখা থাকে, বর্গ কথা লেখা থাকে, তাহলে তখন আমরা কি লিখবো, যদি বর্গ কথা লেখা থাকে তখন আমাদের পাক্কা দেখতে হবে যে সমগ্র তল তল বা বক্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম, যদি ঘন লেখা থাকে তাহলে আমরা বুঝবো যে সেটা অবশ্যই গোলকের আয়তনে পড়বে। ঠিক আছে, আর যদি বর্গ কথাটা লেখা থাকে তাহলে আমাদের একদম ধরে নিতে হবে যে সেটি সমগ্র তল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্রে পড়বে। ঠিক আছে, তাহলে এবারে তোমরা বলো এখানে যেখানে কত ঘন সেন্টিমিটার লো আছে, মানে এটা কোন ফর্মুলায় পড়বে, অবশ্যই কি গোলকের আয়তনের ফর্মুলায় পড়বে। ঠিক আছে, চলো অঙ্কটাকে শুরু করা যাক। তাহলে আমাদের যে বলে এটি নিরেট গোলা বলেছে। ঠিক আছে, ব্যাসের দৈর্ঘ্য, তাহলে আমরা লিখব অতএব নিরেট গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 2.1 কত সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের নিরেট গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 2.1 সেন্টিমিটার। অতএব অতএব নিরেট গোলার আয়তন হচ্ছে কত 4/3 পাই ইন্টু 2.1 তার কত হোল কিউব। আয়তনের সূত্র কি ছিল, আয়তনের সূত্র ছিল 4/3 পাই কত আর কিউব। এটাই কি ছিল, আয়তনের সূত্র ছিল না, তাই আর এর জায়গায় এখন আর কত এই 2.1 না, আর এর মান কত 2.1, তো তাহলে এইখানে কত 2.1 তার কত কিউব হয়ে গেল। তো এবারে দেখো নেক্সট পার্টটা করছি। তাহলে এটাকে আমরা কি করব, ভাঙবো। ঠিক আছে, এটাকে আমরা দেখো 4/3 ইন্টু 22/7 ইন্টু 2 21/10 ইন্টু 21/10 ইন্টু কত 21/10। তাহলে একটা জিনিস দেখো, এই যে 7 3 কত 21। ঠিক আছে, এই 7 3 কত 21, আর এই 3 3 কত এই 3 কি হবে কেটে যাবে। ওকে, তাহলে আমরা আলটিমেটলি কি কি পাচ্ছি 4 ইন্টু 22 ইন্টু 21 ইন্টু কত 21 ডিভাইডেড বাই কত 1000। কারণ এখানে 3টে 10 আছে, মানে একের পরে কটা শূন্য হবে 3টে শূন্য হবে না, তাই আমরা এটা করলাম। এবারে এটাকে আমরা গুণ করব, গুণ করলেই উত্তর বেরিয়ে যাবে। দেখো তাহলে আমরা যদি প্রথম যদি এইগুলোকে গুণ করি তাহলে আমরা কত পাবো 88 পাবো। সেখানে দেখো যদি 21 দিয়ে গুণ করি কত পাবো 8 একে 8, আর এই 8 একে কত 8। তাহলে এখানে দেখো 8 দুগুণে 16 6, হাতে 1 8 দুগুণে 16 একে কত 17, মানে 8 8 এ 6 14 4, হাতে 1 7 একে 8 1 18 কত, তারপর হলো 48। ঠিক আছে, তাহলে 1848 এর সঙ্গে আবার কাকে গুণ করব 21 কে গুণ করব। তাহলে দেখো এখানে মুছে দিই, দেখো 1848 ইন্টু কত 21। তাহলে আমি যদি গুণ করি কত পাই, দেখো 8 একে 8 4 একে 4 8 একে 8 1, 8 দুগুণে 16 6, হাতে 1 হাতে 4 দুগুণে 8 একে কত 9, 8 দুগুণে 16 6, হাতে 1 হাতে 2 একে কত 3। তাহলে 8 4 6 10 এর 0, হাতে 1 8 18 8, হাতে 1 হাতে 1 6 একে 7 একে 8 3, মানে কত 38808। তাহলে ইকুয়াল টু 38808 ডিভাইডেড বাই কত 1000। ওকে, আমি এটা উপরে লিখি, দেখো ইকুয়াল টু 38808 ডিভাইডেড বাই কত 1000, আমি উপরে লিখে নিলাম। তাহলে ইকুয়াল টু কত লিখতে পারি 38.8
808 কি ঘন সেন্টিমিটার। ওকে, তাহলে কি লিখলাম? ঘন সেন্টিমিটার। এবার আমরা কোনটা বের করবো? বক্রতলের ক্ষেত্রফলটা বের করবো। দেখো বক্রতলের ক্ষেত্রফলটা, বক্রতলের ক্ষেত্রফল মানে কি 4πr² না? লেখো অতএব লোহার বক্রতলের ক্ষেত্রফল হলো কত? 4πr², মানে কত? 4 ইন্টু 22/7 ইন্টু কত? 21/10 ইন্টু 21 কত? 10। ওকে, তাহলে আমরা যদি এটা কাটাকুটি করি কত হবে বলো তো? এটা কত? 7, মানে 7 3 কত? 21। তাহলে এটাকে দেখো 4 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 21 ডিভাইডেড বাই কত? 100। ওকে, তাহলে ডিভাইডেড বাই কত হলো? কারণ এখানে দুটো 10 আছে তাই 100 হলো। এবারে দেখো এখানে 4 ইন্টু 22 কত? 88 ইন্টু কত? 63, 3 21 63, ঠিক আছে? তাহলে এটা কত? 100। তাহলে এইটাকে যদি আমি 88 কে আমি যদি ভাগ করি, দেখো আমি যদি 88 কে 63 দিয়ে যদি গুণ করি কত পাবো? 3 8 24 এর 4 হাতে দিই, 3 8 24 দিয়ে কত? 26। ওকে, 6 8 48 এর 8 হাতে 4, 6 8 48 আর 4 কত? 52। তাহলে এটা কত হবে? 4 8 6 14, 4 হাতে 1 হাতে 1 5, আর এটা কত? 5। তাহলে এটার आंसर কত হলো? 5544 ডিভাইডেড বাই কত? 100। ওকে, তাহলে ডিভাইডেড বাই কত হলো? 100 আসলো। এবারে আমি দেখো নিচে কটা শূন্য আছে? একটা দুটো, তাহলে আমি কি দু ঘর এগিয়ে আসবো, মানে 55.44। কি এটা বক্রতলের ক্ষেত্রফল। কোন সূত্রে ফেলেছি? r² এর সূত্রে ফেলেছি না, 4πr²। তাই দেখো, তাই এটা কি বর্গ সেন্টিমিটার। তাহলে এখানেই আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট অঙ্কতে আসবো। দেখো এবারে যে 8 দাগের অঙ্কটা করবো। দেখো 8 দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখো বলেছে নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, এই গোলকটিকে গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। আমাদের ফার্স্ট টাইম যেটা দিয়েছে, দেখো এখানে কি বলেছে? ব্যাস বলেছে। তাহলে এটাকে আমরা প্রথম কি করব? ব্যাসার্ধ বের করব। তাহলে দেখো নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। তাহলে লেখাটি লিখবে নিরেট সিসার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 14/2 সেন্টিমিটার ইকুয়াল টু কত? 7 সেন্টিমিটার। ওকে, এবার এখানে একটা ইন্টারেস্টিং পার্ট আছে। এই 7 সেন্টিমিটার ব্যাসের যে গোলকটা তৈরি হয়েছে তাকে প্রথমে আমি গলাবো, ঠিক আছে? গলিয়ে 3.5 সেন্টিমিটার ব্যাসের কটা গোলক তৈরি হবে? দেখো একটা বড় ব্যাসকে যদি আমি গোলাই, বড় গোলককে গলিয়ে আমি 3.5 সেন্টিমিটার কি হবে? গোলকে তৈরি করব। মানে একটা বড় ব্যাসের যে আয়তন হবে, গোলকের যে আয়তন হবে, তাকে যদি একটা ছোট ব্যাসের গোলকের আয়তন দিয়ে আমরা যদি ভাগ করে দিই, তাহলেই তোমার কটা গোলক হবে এ বেরিয়ে যাবে। সেটাই আমরা করব, ঠিক আছে? অতএব নিরেট সিসার গোলকের আয়তন, নিরেট সিসার গোলকের আয়তন কত? দেখো কত হবে? 4/3 ইন্টু পাই মানে কত? 22 এর 7 ইন্টু কত? r³ মানে কত? 7 এর কিউব। ওকে, তাহলে আমরা কি করলাম? এই যে বড় গোলক ছিল, এই যে প্রথম যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধের যে গোলকটা ছিল, তার আমরা সর্বপ্রথম আয়তন বের করে নিলাম। এবারে কে পড়ে আছে? এই 3.5 সেন্টিমিটার, এরও কি করব? আয়তন বের করে নেবো। এরও কি করব?
আয়তন বের করে নেবো, আয়তন বের করলেই আমার হয়ে যাবে। দেখো এটা মুছে দিই। 3.5 সেন্টিমিটার 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তন, তাহলে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তন কত হবে দেখো তো, এই দেখো তাহলে কত হবে 4/3 পাই মানে কত 22/7 ইন্টু কত হবে 3.5 তার কত হোল কিউব। ওকে, তাহলে আমার দুটোর আয়তন বেরিয়ে গেল। এবার দুটোর আয়তন বের করলেই আমার হয়ে যাবে। তাহলে দুটোর আয়তন আমি বের করে নিয়েছি, এবারে শুধু এদের কি করবো ভাগ দেবো। অতএব লিখবো গলানোর পরে গোলক পাবো কত পাবো, প্রথম 4/3 পাই ইন্টু 7 এর কিউব ছিল, তাকে বলেছিলাম ডিভাইড দেবো কাকে দিয়ে, এই যে এটাকে দিয়ে, 4/3 পাই ইন্টু 3.5 তার কত হোল কিউব। তাহলে আমাদের প্রথম কি কি কাটছে, এই 4/3 এই 4/3 কেটে যাচ্ছে, এই পাই কি হচ্ছে কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের পড়ে আছে কি, পড়ে আছে দেখো 7 × 7 × 7 ডিভাইডেড বাই কত 3.5 ইন্টু 3.5 ইন্টু কত 3.5। তাহলে দেখো আমরা যদি এটাকে কাটাকুটি করি, দেখো 3.5 2, 3.5 কে সাথে কাটলে 2, 3.5 কে সাথে কাটলে কত 2। তাহলে আমাদের পড়ে আছে কত 2 × 2 × 2 মানে কত 8, মানে 8টি। তাহলে আয়তনকে আয়তন দিয়ে ভাগ দিলে কি পাবো, একটা সংখ্যা পাবো, কটা গোলক তৈরি হলো সেই সংখ্যাটাকে কি আমরা পাই। তাহলে আমাদের এটাই কি হয়ে গেল আজকে এই অঙ্কটার কি আনসার। ওকে, এবারে 9 দাগের যে অঙ্কটা বলেছে সেটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। তোমরা ভেদের অঙ্কের প্রয়োগে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটার পুরো কপিরাইট অঙ্ক। এটা প্রয়োগে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা কি পুরো কপিরাইট অঙ্ক। সেই অঙ্কটাই এটা দেখো, এইখানে বলেছে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট গোলক আছে, তাই না? তাকে গলিয়ে একটা বড় গোলকে পরিণত করব। কিসে পরিণত করব, বড় গোলকে পরিণত করব। বড় গোলকে পরিণত যখনই করব, তার কি চেয়েছে, সেই বড় গোলকটার ব্যাসার্ধ চেয়েছে। কি চেয়েছে, বড় গোলকটার ব্যাসার্ধ চেয়েছে। তাহলে দেখো এরকম যদি তিনটে ছোট গোলক, এরকম তিনটে ছোট কি করব গোলক নেব, ঠিক আছে। তিনটে ছোট গোলকের যে ব্যাসার্ধটা হবে সেটা কত হবে, ধরো একটা 3 সেন্টিমিটার, একটা কত 4 সেন্টিমিটার, আর একটা কত 5 সেন্টিমিটার, ঠিক আছে। এই তিনটেকে গলিয়ে, এই তিনটেকে আমি যদি গলিয়ে দিই, গলিয়ে কি করবো একটা বড় গোলক আমি কি করবো তৈরি করব। একটা বড় গোলক আমি কি করবো একটা তৈরি করব। সেই গোলকটার ব্যাসার্ধ কি আমাকে বের করতে হবে। তাহলে আমি যে বড় গোলকটা তৈরি করব তার কি আমি ব্যাসার্ধ জানি, জানি না। তাহলে তার কি ব্যাসার্ধটা আমাকে ধরে নিতে হবে। তার আগে দেখো, তাহলে আমাকে ফার্স্ট টাইম কি করতে হবে, এই তিনটে গোলকে, ছোট ছোট তিনটে গোলকের কি বের করতে হবে, আয়তন বের করে নিতে হবে। তাহলে কি বের করবো, ছোট ছোট তিনটে গোলকের আয়তন বের করে নেবো। চলো করা যাক। অতএব লিখবো দেখো 3 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের, এটা মুছে দিচ্ছি, দেখো গোলকের আয়তন 3 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তন কত কি ছিল সূত্র, 4/3 পাই, আর কিউবটা কত এই 3.5, এই 3 সেন্টিমিটার মানে এই 3 কিউব। সিমিলারলি 4 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তন তাহলে কত হবে, 4/3 পাই কত হবে 4 এর কিউব। তেমনি 5 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তন কত হবে, 4/3 পাই 5 এর কত কিউব। ওকে, তো এবারে
এই যে গোলকের আয়তন বের করলাম, এই গোলকের আয়তন কি বের করলেই হয়ে যাবে? গোলকের আয়তন তিনটেকে যোগ করব না? যোগ করলে তবে তো আমার টোটাল গোলকের আয়তন পাবো। দেখো, অতএব অতএব মোট গোলকের আয়তন কত হবে? এই 4/3 ইন্টু পাইকে যদি আমি কমন নিয়ে নিই, ঠিক আছে, দেখো প্রতিটাতে 4/3 আর পাই কি আছে, কমন আছে, তাই আমি কি কমন নিয়ে নেবো। নিয়ে নিলে আমার কাছে পড়ে থাকবে, দেখো 3 এর কিউব প্লাস 4 এর কিউব প্লাস কত, 5 এর কিউব। এটা কত, 4 এর কিউব ইন্টু কত, 5 এর কিউব করে থাকবে। এবার সেগুলোকে যদি ভাঙি, দেখো তাহলে 4/3 পাই, এটা কত 27, এটা কত 64, আর এটা কত 125। এবারে আমরা এটাকে ওপরে লিখছি, দেখো দেখো অতএব ইকুয়াল টু চিহ্ন দেবে, ইকুয়াল টু চিহ্ন দেবে 4/3 ইন্টু পাই, ঠিক আছে। এবার এইটাকে যদি যোগ করি কত পাবো, 216। ওকে, কি 216 একেবারে লিখে দাও ঘন সেন্টিমিটার। কি হবে, ঘন সেন্টিমিটার। আমি টোটাল এই যে তিনটে গোলক যে এঁকেছিলাম, সেই তিনটের যে টোটাল কত হয়েছে, এই 4/3 পাই ইন্টু 216 ঘন সেন্টিমিটার। এবারে যে আমি যে বড় গোলকটা পাবো তার আমি কি ব্যাসার্ধ জানি না, তাহলে আমি যখন বড় গোলকটা পাবো তার ব্যাসার্ধ জানি না, মানে কি তার ব্যাসার্ধটাকে ধরে নিতে হবে। লিখবো ধরি, দেখো ধরি বড় গোলকটির ব্যাসার্ধ হলো ক্যাপিটাল আর সেন্টিমিটার। ক্যাপিটাল আর কি, সেন্টিমিটার। তাহলে অতএব বড় গোলকটির আয়তন কত হবে, 4/3 পাই আর এর কিউব। ঠিক আছে, তাহলে 4/3 কত, পাই আর কিউব। তাহলে এই আয়তন থেকে এই আয়তনটা যদি আমি ইকুয়াল করি, করলেই আমার বেরিয়ে যাবে যে কত সেন্টিমিটার কি ওই বড় গোলকের ব্যাসার্ধ। তাহলে অতএব বা শর্তানুসারে যা খুশি লিখতে পারো, দেখো অতএব 4/3 পাই আর কিউব ইকুয়াল টু, যে বড় গোলক, যে তিনটে গোলককে ছোট ছোট গোলককে গলিয়ে যে আয়তনটা পেয়েছিলাম সেটা লিখবো 4/3 পাই 216। ওকে, তাহলে দেখো এইখানে 4/3 কি হবে, কেটে যাবে। এই পাই কি হবে, কেটে যাবে। অতএব ইমপ্লাইজ আর কিউব ইকুয়াল টু কত, 216। আর ইকুয়াল টু কত, 6 এর কিউব ইন্টু এই যে তিনটা এইদিকে গেলে কত হবে, 1/3। এই যে তিনটা এদিকে গেলে কত হবে, 1/3 হবে। তাহলে দেখো তোমরা ক্লাস 9 এর সূচকের অঙ্কে এরকম করেছিলে, ঠিক আছে। তাহলে দেখো এইখানে 6 3 ইন্টু 1/3, এই 3 কেটে গেলে 6 সেন্টিমিটার। এটাই কি এর আনসার হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম, যে বড় গোলকের ব্যাসার্ধ কত হবে, 6 সেন্টিমিটার। ওকে, তো এবারে যে অঙ্কটা আমরা করব, দেখো সেই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক, খুবই দারুণ অঙ্ক বলতে পারো। দেখো একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, একটি গম্বুজের ভূমিতল যেটা হয় সেটা কি হয়, এটা বৃত্তর মতন হয় না, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজের উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসেবে কত খরচ পড়বে তা লিখি। তো লিখতে হবে, দেখো অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের
ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। এটা প্রথমে আমরা কি করব, লিখে নেব, তারপরে লিখব অতএব অর্ধগোলাকৃতি ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে বলো, 42 ডিভাইডেড বাই 2 ডেসিমিটার, মানে কত 21 ডেসিমিটার। ওকে, তাহলে আমরা কি পেলাম, অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত 42 ডেসিমিটার, তার 2 দিয়ে ডিভাইড দিলে কি বেরিয়ে যাবে, গম্বুজের ব্যাসার্ধের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। আর ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি বেরিয়ে যায় আমাকে কি বের করতে হবে, উপরিতল রং করতে, মানে একটা গম্বুজের উপরিতল মানে কি, পার্শ্বতলের ক্ষেত্রফল না। এটা গম্বুজের উপরিতল রং করা মানে কি, তার পাশের যে সাইডটা আছে মানে সেইটাকে রং করা। ওকে, তাহলে পার্শ্বতলের অতএব গম্বুজের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, এবার বলেছে কি অর্ধগোলাকৃতি, তো তাহলে দেখো 2 পাই আর স্কয়ার মানে কত 2 ইন্টু 22/7 ইন্টু 21 তার কত হোল স্কয়ার, মানে 2 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু কত 21। দেখো এটাকে 7 3 কত 21, ঠিক আছে। অতএব আমরা লিখতে পারি, এদিকে করছি, দেখো এই 2 ইন্টু 22 মানে কত 44, আর 3 ইন্টু 21 মানে কত 63। অতএব 44 আর 63 যদি গুণ করি তো হয়ে যাবে 44 আর 63 কত 3 4 12, 2 হাতে 1 3 4 12 একে কত 13, 4 6 24 এর 4 হাতে দিই 4 4 24 দিয়ে কত 26, 2 3 4 7 6 1 7 আর এটা 2 মানে কত 2772 কি বর্গ ডেসিমি। এবারে স্টুডেন্টরা এই জায়গাটা কিছুটা ভুল করে, কোন জায়গাটা দেখো, এখানে এসছে বর্গ ডেসিমিটার, এখানে কত এসছে বর্গ ডেসিমিটার, কিন্তু যে বলেছে গম্বুজের উপরিতল রং করতে প্রতি বর্গ মিটারে, মানে ডেসিমিটার আমাদের যে ক্ষেত্রফলটা বের করেছে ওটা কিসে বেরিয়েছে বর্গ ডেসিমিটারে, কিন্তু এরা বলেছে যে বর্গ মিটারে খরচা ধরেছে। ভালো করে বুঝবে, আমরা যে গম্বুজের পার্শ্বতলটা বেরিয়েছে কত 2772 বর্গ ডেসিমিটার, ঠিক আছে, এবং যে রং করবে সে খরচা ধরেছে কিসে বর্গ মিটারে। তাহলে আমার সবথেকে যে বেটার হবে এই যে বর্গ ডেসিমিটারটাকে আমাকে কোথায় নিয়ে আসতে হবে বলো তো দেখি, বর্গ মিটারে নিয়ে আসতে হবে। তাহলে বর্গ মিটারে নিয়ে আসলে আমি কি করব, এটাকে 100 দিয়ে কি করব ভাগ দিয়ে দেবো, তাহলে 100 দিয়ে যদি ভাগ দিই সেটা কি হবে বর্গ মিটার, ঠিক আছে। এবার উপরে লিখছি দেখো ইকুয়াল টু দিয়ে 2772 ডিভাইডেড বাই কত 100, 100 মানে কটা ঘর উপরে উঠবে একটা ঘর, এখানে একটা শূন্যের জন্য একটা ঘর দশমিক যাবে, আর এই একটা শূন্যের জন্য এখানে আসবে, তাহলে এটা কত হবে 27.72 কি হবে একক কি হবে বর্গ মিটার, একক কি হবে বর্গ মিটার, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল। তাহলে একক কি হবে বর্গ মিটার। এবারে আমরা 35 টাকা হিসাব করব, এটার সঙ্গে 35 টাকা গুণ করে দিলে কত খরচ হবে সব বেরিয়ে যাবে আমাদের। দেখো অতএব দিয়ে লিখব প্রতি বর্গ মিটারে গম্বুজের উপরিতল রং করতে খরচ হবে কত হবে, দেখো এই 27.72 মানে 27.72 ইন্টু কত বলো তো, ইন্টু কত হবে এই 35, কেন কারণ প্রতি বর্গ মিটারে এই 35 টাকা হিসেবে কি হয়েছে খরচ পড়েছে, ঠিক আছে। তাহলে দেখো এই পয়েন্টটাকে যদি আমি তুলে দিই, নেক্সট লাইনে করছি দেখো 2772 ইন্টু 35 ডিভাইডেড বাই কত 100, তাহলে 5 সাথে কত 35 আর এটা কত 5 20 100,
তাহলে দেখো এই যে 20 আছে, এই যে 20 আছে, তাহলে এটা আমি 2 দিয়ে যদি কাটাকুটি করি কত হয় দেখো, 2 দিয়ে কাটাকুটি করলে 2772, মানে দেখো 3 দুগুণে 2 একে কত 2 7, 3 দুগুণে কত 6 1, আর এটা কত 17 নামে, 8 দুগুণে কত 16, 1 2 পড়ে আছে, এই 2টা নামলো, 6 দুগুণে কত 12, মানে এটাকে যদি 2 দিয়ে কাটি এটা কত হবে 10, আর এই যে পুরোটা কত হবে 1386, মানে কত 1386 ইন্টু 7 ডিভাইডেড বাই কত 10। ঠিক আছে, এবার 1386 কে যদি আমি মানে গুণ করে দিই, দেখো 1386 ইন্টু 7, দেখো কত হবে 6 7 42 2 হাতে 4, 7 8 56, 56 আর 4 কত হয় 60, মানে 0, 6 থাকলো হাতে, 6 কত থাকলো 6 হাতে থাকলো, তাহলে 6 3 7 21, 21 6 কত 27, ওকে 27 হাতে কত থাকলো 2 থাকলো, 7 1 7 9, মানে কত 9702 ডিভাইডেড বাই কত 10। তাহলে দেখো এই 10টা রেখেছিলাম, তাহলে একবার আমি এগিয়ে যাব, মানে 970 পয়েন্ট কত হবে বলো তো 82, ওকে কি টাকা, মানে কি টাকা। তাহলে লিখবো অতএব, তাহলে এখানে লিখতে পারো খরচ কত হবে, তারপর এর নিচে ইকুয়াল দিয়ে 970 টাকা 20 পয়সা, এটাই এর আনসার হয়ে গেল। ঠিক আছে, তাহলে কত খরচ হলো 970 টাকা, কত খরচ হলো 20 পয়সা।